এই বিশ্লেষণে আপনাদের স্বাগতম। চলুন আজ কোনো রকম ভূমিকা ছাড়াই সোজা এমন এক ভৌগোলিক বিস্ময়ের গভীরে প্রবেশ করি যা শত শত বছর ধরে নিজের ভেতরে অদ্ভুত সব প্রাচীন রহস্য লুকিয়ে রেখেছে। আমরা আজ এমন এক জায়গায় যাচ্ছি যেখানে প্রকৃতি আর আধ্যাত্মিকতা একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। একটু ভেবে দেখুন তো, ব্যাপারটা সত্যি বেশ অবাক করার মতো, তাই না? একটা আস্ত নদী কিভাবে প্রাকৃতিকভাবে একদম নিখুঁত সব মূর্তি তৈরি করতে পারে? আর কেনই বা একটা প্রাচীন মন্দিরের ভেতর প্রতিদিন নিয়ম করে খেলার ছক বা বোর্ড গেম সাজিয়ে রাখতে হয়? আজ কোনো ধরাবাঁধা সূচিপত্র বা লিস্ট ধরে আমরা এগোবো না। একদম শুরু থেকেই এই জায়গাটার গভীরে ডুব দেব আর এই অদ্ভুত রহস্যগুলোর জট খুলব। পর্ব ১, ওঙ্কারেশ্বরের ভৌগোলিক রহস্য। একদম পাখির চোখে অনেক ওপর থেকে যদি আমরা দ্বীপটা দেখি, তাহলে এর একটা জাদুকরী রূপ চোখে পড়বে। জায়গাটার নাম মান্ধাতা দ্বীপ। খরস্রোতার নর্মদা নদী যখন একটা বিশাল পাহাড়ের কাছে এসে দুই ভাগে ভাগ হয়ে যায়, তখন ওই দ্বিতীয় ধারাটাকে স্থানীয়রা বলেন কাবেরী। আর এই দুই ধারা মিলে প্রাকৃতিকভাবে যে দ্বীপটা তৈরি করেছে, সেটা ওপর থেকে দেখতে হুবহু দেবনাগরী ওম বা ওঙ্কারের মতো। পৌরাণিক কাহিনী বলছে, সুমেরু পর্বতের চেয়েও বড় হওয়ার আশায় বিন্ধ্যাচল পর্বত নাকি ঠিক এখানেই কঠোর তপস্যা করেছিল, আর সেই তপস্যার ফলেই জন্ম নেয় এই অবাক করা দ্বীপটা। পর্ব ২, গর্ভগৃহের জীবন্ত চমৎকার। এবার চলুন সোজা মূল মন্দিরের ভেতরের দুনিয়ায় ঢোকা যাক। এখানকার আর্কিটেকচার বা স্থাপত্য এমন কিছু নিয়ম ভেঙেছে যা সত্যি অবাক করার মতো। এখানকার নিয়ম ভাঙার ধরনটা একটু খেয়াল করুন। সাধারণত যে কোনো মন্দিরে শিবলিঙ্গ থাকে ঠিক মাঝখানে, তাই তো? কিন্তু এখানে সেটা একপাশে সরানো। এর কারণ হল, যখন মন্দিরটা বানানো হচ্ছিল তখন মূল প্রাকৃতিক পাথরটাকে একটুও কাটা বা খোঁড়া হয়নি। ওটার ওপরেই সোজা দেয়াল তুলে দেয়া হয়েছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? পবিত্র নন্দী ষাঁড়, সে কিন্তু মূল শিবলিঙ্গের দিকে তাকিয়ে নেই, বরং বাইরের দিকে মুখ করে আছে। এর মানে হল, এখানকার দেবতা কোনো নির্দিষ্ট সীমানা বা চার দেয়ালের মাঝে আটকে নেই। আর এখানকার সবচেয়ে বড় আর আকর্ষণীয় রহস্যটা ঘোরে প্রতি রাতের একটা ঘটনাকে কেন্দ্র করে। রাতে গর্ভগৃহ বন্ধ করার আগে নিয়ম করে বিছানা পাতা হয় আর একটা চৌসর বা পাশা খেলার বোর্ড সুন্দর করে সাজিয়ে রাখা হয়। দরজা থাকে কড়া তালাবদ্ধ, সিসিটিভি ক্যামেরা থাকে একদম সজাগ। কিন্তু সকালবেলা দরজা খোলার পর পুরো অন্য দৃশ্য। বিছানার চাদর কোঁচকানো, পাশাগুলো এদিক ওদিক ছড়ানো ছিটানো, ঠিক যেন কেউ সারা রাত ধরে সেখানে বসে খেলেছে। অথচ ক্যামেরায় বাইরের কোনো মানুষের প্রবেশের একরত্তি প্রমাণও মেলে না। এটা রীতিমতো একটা গা ছমছমে রহস্য। পর্ব ৩, অভিশাপ এবং দৃষ্টিভ্রম। দ্বীপের একেবারেই চূড়ায় পৌঁছাতে হলে ২০০টি খাড়া প্রাচীন সিঁড়ি ভাঙতে হয়, আর সেখানেই লুকিয়ে আছে ইতিহাসের কিছু গভীর ক্ষত। ইতিহাসের পাতা উল্টারে দেখবেন, এখানকার সময়কালটা বেশ কয়েকটা যুগে ছড়ানো। ১১শো শতাব্দীর পরমার রাজবংশ থেকে শুরু করে ১৩শো শতাব্দীর কারুকাজ, এরপর ১৮শো শতাব্দীর হোলকার রাজত্ব এবং শেষে ১৯শো শতাব্দীর ব্রিটিশ নথিপত্র। এই দ্বীপের প্রতিটি যুগ যেন এক একটা নতুন রহস্যের জন্ম দিয়েছে। চলুন এবার সেই গল্পগুলোর দিকে একটু নজর দেয়া যাক। এখানকার গৌরী সোমনাথ মন্দিরে ৬ ফুট উঁচু একটা বিশাল শিবলিঙ্গ আছে। বর্তমানে ওটা দেখতে একেবারে কয়লার মতো কুচকুচে কালো। কিন্তু জানেন প্রাচীন কিংবদন্তি কি বলে? বলা হয় এই পাথরটা নাকি একসময় পুরোপুরি স্বচ্ছ বা কাঁচের মতো ট্রান্সপারেন্ট ছিল। বিশ্বাস করা হতো এটা এমন এক জাদুকরী পাথর যার ভেতরে তাকালে মানুষের অতীত আর ভবিষ্যৎ জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠত। ইতিহাস বলছে মুঘল সম্রাট ঔরঙ্গজেব একবার এই জাদুকরী পাথরের ভেতর উকি দিয়েছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন তার ভবিষ্যৎ বিজয়ের গৌরব। কিন্তু স্বচ্ছ পাথরের ভেতর তিনি যা দেখলেন তা ছিল এক ভয়ানক পরিণতি। নিজের এই ভয়াবহ ভবিষ্যৎ দেখে তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান এবং রেগে গিয়ে পাথরটাকে তক্ষণি পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। আগুনের তাপে সেই স্বচ্ছ পাথর চিরতরে কয়লার মতো কালো হয়ে যায়, আর আজও সেটা সেই ঘটনার এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এবার একটু অন্যরকম একটা বিষয়ে আসি। ১৩ শতাব্দীর এক বিস্ময়কর স্থাপত্যের কথা একটু ভাবুন তো। কোনো রকম আধুনিক 3D সফটওয়্যার বা অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং ছাড়া সেই সময়কার কারিগররা ঠিক কিভাবে পাথরের ওপর এমন নিখুঁত দৃষ্টিভ্রম বা অপটিক্যাল ইলিউশন তৈরি করতে পেরেছিলেন?
এটা সিদ্ধনাথ মন্দিরের প্রায় ৯০০ বছরের পুরনো একটা ইলিউশন। আপনি যদি এক পাশ থেকে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল থেকে তাকান, খোদাই করা পাথরটাকে দেখতে ঠিক একটা হেঁটে চলা হাতির মতো লাগবে। কিন্তু আপনি যদি শুধু আপনার হাঁটার দিকটা একটু পাল্টে অন্য অ্যাঙ্গেল থেকে দেখেন, চোখের পলকে সেই একই হাতি জাদুকরীভাবে ভগবান শিবের বাহন নন্দীসার হয়ে যায়। একটু ভাবুন, স্কিলটা ঠিক কোন পর্যায়ে ছিল। পর্ব ৪, তন্ত্র সাধনা এবং মহারানী। ওপর থেকে এবার আমরা দ্বীপের সেই অন্ধকার আর গা ছমছমে জঙ্গলগুলোর দিকে নামব, যেখানে লুকিয়ে আছে এই জায়গার এক ছায়াময় অতীত। বীর কালী নামের এখানকার একটা খাড়া পাহাড়ের চূড়াকে বলা হতো ভৈরব লম্ফন। ১৮২২ সালের দিকে ব্রিটিশ নথিপত্রে এই ভয়াবহ প্রথার কথা উল্লেখ পাওয়া যায়। মোক্ষ বা মুক্তিলাভের এক অন্ধ আশায় চরমপন্থী তান্ত্রিকরা এই উঁচু পাহাড় থেকে সোজা নিচে নর্মদা নদীর তীক্ষ্ণ পাথরের ওপর ঝাঁপিয়ে পড়তেন। যদিও প্রথাটা এখন আর নেই, কিন্তু ওই পাহাড়ের চূড়ায় দাঁড়ালে আজও কেমন যেন একটা অদ্ভুত ভারী নীরবতা টের পাওয়া যায়। তবে এই জঙ্গলের অন্ধকার ইতিহাস কেবল ওই তান্ত্রিকদের মধ্যেই আটকে ছিল না। শোনা যায় ১৮০০ শতাব্দীর প্রবল পরাক্রমশালী মারাঠা রানী অহল্যাবাই হোলকারও এর সাথে যুক্ত ছিলেন। নিজের বিশাল সাম্রাজ্যকে রক্ষা করতে আর বিশেষ কিছু আশীর্বাদ পেতে তিনি নাকি মাঝরাতে সবার অলক্ষ্যে অন্ধকার নদীর মোহনার কাছে গোপন গুহায় অঘরী সাধুদের সাথে বৈঠক করতেন। বুঝতে পারছেন তো, ওঙ্কারেশ্বর কেবল একটা সাধারণ তীর্থস্থান নয়, এটা তন্ত্র সাধনারও এক বিশাল বড় কেন্দ্র ছিল। পর্ব ৫, মা নর্মদার অদ্ভুত চমৎকার। তন্ত্রের সেই গভীর অন্ধকার জগৎ থেকে এবার আমরা ফিরে আসব নর্মদা নদীর শান্ত এবং স্নিগ্ধ তীরে। এই সংখ্যাটা একটু মাথায় রাখবেন, ১৬ কিলোমিটার। ওমাকৃতির এই পুরো দ্বীপটার চারপাশ ঘুরে যে পরিক্রমা পথ, তার দৈর্ঘ্য ঠিক ১৬ কিলোমিটার। কিন্তু প্রশ্ন হল, হাজার হাজার মানুষ কেন দিনের পর দিন এত কষ্ট করে এই এতটা পথ হাঁটেন? এই পরিক্রমার পেছনের আসল কারণগুলো শুনলে আপনি চমকে যাবেন। স্থানীয় নৌকার মাঝিরা বলেন, এখানকার জলে তারা এক ধরনের অদ্ভুত চৌম্বকীয় টান অনুভব করেন। নদীর স্রোত আর হাওয়া মিলে এখানে এক মহাজাগতিক অনুরণন বা অনহৎ ধ্বনি তৈরি করে। মানুষের বিশ্বাস, এই ১৬ কিলোমিটারের যাত্রাটা একটা স্পঞ্জের মতো আমাদের ভেতরের সমস্ত মানসিক চাপ শুষে নেয় আর শরীরের চক্রগুলোকে নতুন করে সাজিয়ে এক অদ্ভুত প্রশান্তির জন্ম দেয়। আর এই নদীর ভেতরে প্রাকৃতিকভাবে কি চমৎকার ঘটনা ঘটে সেটা একবার ভাবুন। নদীর তলদেশে তীব্র জলের ঘূর্ণি তৈরি হয়, আর সেই জলের একটানা প্রবল ঘর্ষণে সাধারণ পাথরগুলো কোনো মানুষের হাতে ছোঁয়া ছাড়াই একদম নিখুঁত, মসৃণ আর ডিম্বাকার শিবলিঙ্গে পরিণত হয়। বিজ্ঞান হয়তো এটাকে শুধু জলের ঘর্ষণ বা ক্ষয় প্রক্রিয়া বলবে, কিন্তু স্থানীয়দের কাছে এই বিশ্বাসটা এর চেয়েও অনেক অনেক বেশি গভীর। স্থানীয়দের একটা ভীষণ সুন্দর উক্তি আছে যা এই পুরো ব্যাপারটাকে দারুণভাবে মিলিয়ে দেয়। তারা বলেন, নর্মদা কা কঙ্কার সব হ্যাঁ শঙ্কর, মানে নর্মদার প্রতিটি পাথরই হল শিব। এটা শুধু মুখের কথা নয়, এটা হলো নিখাত একটা ভৌগোলিক সত্য আর গভীর আধ্যাত্মিক বিশ্বাসের এক অসাধারণ সুন্দর মিলন। এই গভীর আর উদ্দীপক চিন্তাটা দিয়েই আজকের বিশ্লেষণটা আমরা শেষ করব। যখন ভূগোল আর প্রকৃতির শক্তিগুলো আমাদের প্রাচীন বিশ্বাসের সাথে জ্যামিতিক মাতে এমন নিখুঁতভাবে মিলে যায়, তখন সেটা কি শুধু একটা কাকতালীয় ব্যাপার, নাকি এর পেছনে মহাবিশ্বের এমন কোনো বিশাল পরিকল্পনা লুকিয়ে আছে যা আমরা মানুষরা আজও পুরোপুরি ডিকোড করতে পারিনি? এই বিষয়টা নিশ্চিতভাবে আমাদের সবাইকে গভীরভাবে ভাবিয়ে তোলে।